রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প পোড়া মন। উহ, আপনারা কি সুযোগ খোঁজেন মেয়েদের শরীর ছোঁয়ার? মেয়েটার জ্বলন্ত দৃষ্টি আর কথার পুরো স্তম্ভিত হয়ে যায় অগ্নি। তাড়াতাড়ি করে হাতটা ছেড়ে দেয় মেয়েটার। কি আশ্চর্য! মেয়েটারও বাসের হ্যান্ডেল ধরে পাশাপাশি দাঁড়িয়েছিল ওরা। হঠাৎই ব্রেক মারে ড্রাইভার। ওনা হাতটা চেপে ধরলে তো উল্টে পড়তো বাসেই। পাশের লোকগুলো নির্বাক। মেয়েটা ওকে অকারণে অপমান করছে আর ওরা দেখছে। তাই ও নিজেই বলে ওঠে, আশ্চর্য মেয়ে তো আপনি! সবাইকে কি একরকম মনে করেন নাকি? এতটা বাজে কথা বলতে পারলেন? আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। ততক্ষণে সামনের সিটটা খালি হওয়াতে মেয়েটা বসে পড়েছে। ওর ফুল স্লিভ কুর্তাটার হাতটা একটু সরিয়ে হাত বুলাচ্ছে। মনে মনে খুব রাগ হয়ে যায়। ননির পুতুল একেবারে। বাপরে, কি ঝাঁঝ! খুব অসভ্য মেয়েটা। এদের বাসে রাস্তায় মুখ থুবড়ে পড়াই উচিত। কি ভাবে ছেলেদের ওরা? অফিসে গিয়ে মনটা খসখস করে রূপের। ছেলেটাকে এমন করে না বললেই হতো। হঠাৎই মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আজকাল কেন যেন কেউ সহানুভূতি দেখাতে এলে ওর মাথা গরম হয়ে যায়। খুবই সাধারণ চাকরিটা, মাইনেও খুব কম। তবুও বেকার বসে থাকার চেয়ে হয়তো অনেকটাই ভালো। এনা দিয়েছিল খোঁজটা। ঢুকে যায় এখন, পরে ধীরে ধীরে দেখবে মাইনে বাড়বে। ছেলেটা যে এমনভাবে ওর কথার উত্তর দেবে ও ভাবতেই পারেনি। আজকাল কোনো অসভ্যতা দেখলেই শতগুণে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে রূপ। তবে সত্যি ছেলেটা কোনো অসভ্যতা করেনি, ওকে সাহায্যই করতে চেয়েছিল। মা বাবা শখ করে নাম দিয়েছিল রূপশ্রী। আর সেই রূপই হয়তো কাল হলো ওর জীবনে। তাই আজকাল ছেলেদের সামান্য ছোঁয়াটুকু ওর ভালো লাগে না। মনে হয় সারা গা জ্বলতে থাকে, আর সেই জ্বলুনি যেন কমে না কিছুতেই। স্টপেজে নেমে হাঁটতে হাঁটতে রাগে গা জ্বালা করে অগ্নির। অসভ্যতার একটা সীমা আছে। আর তেমনি বাসের পাবলিকগুলো চুপচাপ মজা দেখল, কেউ কিছু বলল না। অফিসে ঢোকার মুখে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঢুকলো। গলার কাছটা এখন অনেকটা ঠান্ডা। তবুও মুডটা খুব একটা ভালো হলো না। অগ্নির চাকরি সুপারভাইজারের একটা বেসরকারি কোম্পানিতে। মাইনে মোটামুটি যা পায় চলে যায় ওদের মা আর ছেলের। অবশ্য মাও চাকরি করে, তাই সংসারে কোনো অভাব তেমনভাবে নেই। মা অগ্নির এক অন্য পৃথিবী। মা ওর কাছে একটা নিছক শব্দ নাই, অনেক অনেক অনুভূতি। ঠিক বলে বোঝাতে পারবে না, যা একদম ওর নিজস্ব। মা রাগ করলে গলাটা জড়িয়ে বলে, আচ্ছা তুমি রাগ করলে আমি কোথায় যাব বলো তো? বুড়ো ছেলের এখনো মা গেল না। আচ্ছা বল, কি খাবি এখন? মা একটু কাছে বসো না, সারাদিন যে কি পরিশ্রম, আর ভালো লাগে না। ছেলের মাথায় এখনও ছোটবেলার মতো হাত বুলিয়ে দেয় প্রতিমা। ওর মুখ চেয়ে জীবনে এত জ্বালা যন্ত্রণা সহ্য করে হয়তো বেঁচে আছে এখনো। ছেলেটাকে কেড়ে নেওয়ার কম চেষ্টা করেনি কমল। কত হুমকি দিয়েছে, আইনের দ্বারস্থ হয়েছে, কিন্তু পারেনি। না পেরে বলেছিল, তোমাদের মা ছেলের বিষ দাঁত আমি ভেঙে ছাড়ব। অসভ্য জানোয়ারটার কথার কোনো উত্তর দিতে ইচ্ছে করেনি প্রতিমার। ছি, ভাবতে লজ্জা হয়। এই মানুষটা তার স্বামী ছিল, ব্যবহার করেছে ওর শরীরটাকে। অসভ্য, মদ্যপ, চরিত্রহীন, পারলে মানুষটাকে খুনও করে ফেলতে পারে। প্রতিমার চাকরির ওই সামান্য মাইনেটা প্রায় ছিনিয়ে নিত। না দিলে শুরু হতো অত্যাচার। বাড়ি থেকে বের করে দেবার হুমকি দিত প্রতিমাকে। আর সেদিনের কথা তো ভাবতেই পারে না। ভাবলেই ঘেন্না হয় এখনো। আমি বাড়িতে নেই বলে তুমি বাড়িতে অন্য মেয়ে মানুষ নিয়ে এসেছো? ও ভাবতে পারিনি যে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব, তাই না? কমল ফুঁসে উঠেছিল, আর তার সাথে মেয়েটাও। এই বাড়ি কাজের লোক, কাজের লোকের মতো থাকবি। বেশি কথা বললে মুখ পুড়িয়ে দেবো একেবারে। লাল শাড়ি আর সস্তার মেকআপ করা মেয়েটা বলে উঠেছিল, তুমি এই মেয়ে মানুষটাকে এখন এখানে রেখেছ? বললে না আপরটাকে বিদায় করেছ? বেশ আছে তো একসাথে, ডালের আর তলা দুই খাচ্ছ। এখনই ওকে বিদায় করো। চিৎকার করে উঠেছিল প্রতিমা, আমি নিজেই চলে যাব, বাবু স্কুল থেকে ফিরুক। চিৎকার করে উঠেছিল কমল, এই আমার ছেলেকে নিয়ে কোথাও যাবি না। আর যাবি কোথায়? তোর ওই মাইনেতে সংসার চালাতে পারবি না, ছেলে মানুষ করবি? সে কথা তোমাকে ভাবতে হবে না। অসভ্য জানোয়ার তুমি। আমার ছেলেকে কিছুতেই এখানে রাখবো না। খুব দেমাগ বেড়েছে না? যাবি কোথায়? ওই লোকটার কাছে? আগে পিছে কান জ্বালানো নোংরা কথা বলল কমল।
আর মেয়েটা সমানে ওকে তাতাচ্ছে। কত কষ্ট করে গড়েছিল সংসারটা একটা সময় প্রতিমা। ছেলে আসতে ওর হাতটা ধরে বেরোতে যায়, ছেলের হাত ধরে টানতে ঘরের দিকে নিয়ে যেতে চাই কমল। মা মা করে চিৎকার করে অগ্নি। তারপর না পেরে হঠাৎই কামড় বসায় বাবার হাতে জোরে। প্রতিমা ছেলেকে নিয়ে বেরিয়ে যায়। কদিনের জন্য ওঠে দাদার ওখানে, আর তারপর ভাড়া বাড়িতে। হাল ছাড়েনি কমল, মাঝে মাঝেই হুমকি দিত, বাড়িতে এসে উপদ্রব করত নেশা করে। আর সেদিনের কথা তো ভুলতেই পারবে না। নিজের গলাটায় হাত বোলায় প্রতিমা। কি যন্ত্রণা। অগ্নির আজ অন্য অফিসে যাওয়ার কথা, একটু সকাল সকালই বেরিয়েছে। ওর অফিস থেকে প্রায় আরও আধ ঘন্টা লাগবে যেতে। অফিসে পৌঁছে কাগজপত্রগুলো দেখার মাঝেই এসে গেল চা। একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। স্যার, এই হিসাবগুলো কম্পিউটারে আছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। কম্পিউটারের মাউসে আঙুলে নাড়াচাড়ায় ব্যস্ত অগ্নি। এক্সকিউজ মি স্যার, এই ফাইলে আছে, আমি খুলে দিচ্ছি। মুখের দিকে তাকানোর আগেই অগ্নির শরীরটা কেমন অস্থির হয়ে ওঠে। ইস, হাতটা কি সাংঘাতিকভাবে ঝলসানো, চামড়াগুলো গুটিয়ে আছে, কিছুটা কালো আর কিছুটা সাদা। ওর মুখটার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় অগ্নি। হঠাৎই ওর শরীরটা খারাপ করছে যেন। এক্সকিউজ মি, আমি একটু আসছি। বাথরুমে বেসিনের সামনে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেয়। এখন কিছুটা ভালো আছে। সেদিনের সেই বাসের মেয়েটা আজ একটা ছোট হাতা পোশাক পরেছে। চোখের সামনে ভেসে ওঠে সেদিনের চূড়ান্ত অসভ্যতার মুহূর্তটা। তবে সবই আজ যেন কেমন ঝাপসা হয়ে যায় ওর সুন্দর নিরীহ মুখটা আর ঝলসানো হাতটা দেখে। ইস, কি বিভৎস! কে এমন করে ওকে পোড়ালো? সেদিন মেয়েটা হাতে হাত বোলাচ্ছিল, নিশ্চয়ই অগ্নি ওর হাতটা ধরে ব্যথা পেয়েছিল। আজ আর একটুও রাগ হচ্ছে না ওর উপর, শুধু মনে আছে অনেক জিজ্ঞাসা আর কষ্ট। ভুল বুঝেছিল মেয়েটাকে বাসে, তাই ফেরত দিয়েছিল ওর খারাপ ব্যবহারের জবাব। অগ্নি বাথরুম থেকে ফিরে আসে। মেয়েটা ততক্ষণে ফাইলটা খুলে ফেলেছে। রূপেরও খুব অস্বস্তি হয় স্যারকে দেখে। ভাবতেই পারিনি সেদিনের সেই ছেলেটা ওদের স্যার। 1 সপ্তাহ আগের ঘটনা, এখনও ভুলতে পারেনি। তবু কিছু করার নেই। রূপ, স্যারকে একটু ডিটেলসে দেখিয়ে দাও সবটা। এক্সকিউজ মি স্যার, আমার একটা ফোন এসেছে। অগ্নির ইচ্ছে হলো মেয়েটাকে একটা সরি বলতে। রূপেরও খুব অস্বস্তি হচ্ছে, হয়তো চাকরিটাই আর থাকবে না যদি কোনো নেগেটিভ রিপোর্ট দেয়। একটা সরি কি বলবে? আশ্চর্যজনকভাবে একসাথে দুজনে সরি বলে ফেলে। হেসে ফেলে অগ্নি, একটু লজ্জাও পায় রূপ। অগ্নি ওর মুখটার দিকে তাকায়। হাতটা সত্যি দেখতে ইচ্ছে করে না, হাতটা দেখলে কেমন যেন অস্থির লাগে। তবু সবার আড়ালে অগ্নি বলেই ফেলে, সরি বলা সেলিব্রেশনে 1 কাপ কফি খাওয়া যেতে পারে আমার সাথে? রূপ আজ অনেক বেশি মার্জিত, কারণ ও জানে এটা অফিস। বাসের অগ্নির সাথে যে ব্যবহার করেছিল সেটা এখানে চলে না। উইকেন্ডে একদম মুখোমুখি কফি শপে রূপ আর অগ্নি। অগ্নি দেখা করতে চাইলে রূপ না করতে পারেনি। চাকরিটা যে ওর খুব দরকার। আর অগ্নি যে খারাপ মানুষ নয়, কেন যেন ওর মন ওকে বলে দিয়েছে। রূপকে আজ আরও সুন্দর লাগছে। ওর পরনে আজ লাল একটা কুর্তি, গুজরাটি কাজ করা, আর তার সাথে চন্দনের রঙের ধুতি প্যান্ট। এমনিতে বেশ লম্বা রূপ। আজ ওর হাতটা দেখা যাচ্ছে না, পুরোটাই ঢাকা, তাই মনটা খারাপ লাগে না অগ্নির। কফির পাশাপাশি রাখা কাপ দুটোর মতো আজ অগ্নি ভাব করে নিল রূপের সাথে। রূপকে পুড়িয়েছে কিছু মানুষ, যারা শুধুই শিখেছে নারী প্রত্যাখ্যান করলে বা রুখে দাঁড়ালে তাকে আক্রমণ করতে হয়, পুড়িয়ে গুঁড়ো করে দিতে হয়। তার আত্মসম্মান যাতে সমাজের কাছে মাথা নিচু করে বাঁচতে হয়। মেয়েটাকে তার আতপোড়া চেহারাটা নিয়ে রূপের শাস্তি হয়েছে অপছন্দের প্রেম ফিরিয়ে দেওয়ার অপরাধে। আবেদন, নিবেদন, হুমকি, চিঠি, টিজিংয়ের পরে শেষ শাস্তি অ্যাসিড ছুটতে ছুটতে বলে যাওয়া, পুড়িয়ে দিলাম রূপের দেমাক। দেখি এখন কোন রাজপুত্র জোটে তোর। মুখকে হয়তো লক্ষ্য করেছিল, কিভাবে যে সেই মুহূর্তে হাতটা উঠে যাওয়াতে বেঁচে গিয়েছিল মুখটা। ওই পাড়ায় ওদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের আর থাকা সম্ভব হয়নি। প্রমাণের অভাবে সঠিক বিচারও পায়নি। আসলে অপরাধীদের আজও তোষণ করে আমাদের সমাজ, তাদের দিয়ে আরও অপরাধ করানোর জন্য। তাই রূপ সুবিচার না পেলেও অপরাধী থাকলো যত্নে। আর প্রমাণ কি করে দেবে প্রমাণ? পুলিশ বলল, শুনুন, সন্দেহের ভিত্তিতে আমাদের পক্ষে কিছু করা কতটা সম্ভব হবে বলতে পারছি না, দেখছি। একটা মেয়ের অসহায়তা মন ছুঁয়ে গেল অগ্নির। সেদিনে সেই বাসের ছেলেটা, যার সামনে নিজের জীবনের পর্দাটা সরিয়ে আজ কিছুটা হালকা লাগলো রূপের। আজকাল মাঝে মধ্যেই অগ্নি আর রূপের দেখা হয়।
এর মধ্যে একদিন ওদের বাড়িতেও গেছে অগ্নি। সত্যি বেশ কষ্ট করেই থাকে ওরা। সেদিন রাতে মনটা খুবই খারাপ হয়েছিল ওর। অ্যাসিডে পড়ার সাথে সাথে রূপের মনটাও কি পুড়ে গেছে? তাই সেখানে পৌঁছই না ওর ভালোবাসার মিঠে সুবাস। আমি কাউকে ভালোবাসি না, বলছি তো। আমার ওসব ভালো লাগে না। চাকরিটা আমার খুব দরকার বলে দেখা করেছি, তাই বলে কি ভেবেছেন যা বলবেন তাতেই রাজি হয়ে যাব? চাকরিটা না থাকলে? চাকরি তোমার থাকবে, চিন্তা করো না। তাহলে কি আমি পোড়া বলে আমাকে দয়া করতে চাইছেন? হেসে ফেলে অগ্নি। ইস, কে একে দয়া করবে? যা তুগলগি মেজাজ মেয়েটার। ওরে বাবা, সেদিন বাসে হাতটা ধরতে গিয়ে যে রামধোলাই খেয়েছি, তারপর আবার দয়া? না মানে দয়া করে যদি একটু ছিঁটে ফোঁটা ভালোবাসা দিতেন তাহলে আর কি। অগ্নি কথা শেষ করতে পারে না, হেসে ফেলে রূপ হা হা করে। অদ্ভুত সুন্দর লাগছে ওকে। এত প্রাণ খুলে হাসতে কখনোই দেখেনি ওকে। সবসময় একটা মেজাজের ঘেরাটোপে বন্দি রেখেছে নিজেকে। হাসলে বোধহয় সবাইকে সুন্দর লাগে, যদি সেই হাসি প্রাণের গভীর থেকে আসে। ওই বিশ্বজয়ী হাসিটাই অগ্নিকে জিতিয়ে দিল, আর কানে কানে বলে গেল, রূপের পোড়া মনের কোণে ভালোবাসা স্বপ্ন নিয়ে উঁকিঝুঁকি মারে আজও। মাঝে কেটে গেছে কয়েকটা মাস। স্বপ্নেরা জাল বুনেছে আর কানাকানি করেছে নিভৃতে, কখনো বা সশব্দে এই শহরের আনাচে কানাচে। রূপের মা চাইছিলেন ওদের বিয়েটা এবার হোক। কে জানে, বেশি দেরি করলে হয়তো প্রেমটাই যাবে ভেঙে। চারিদিকে যা শুনছে। আচ্ছা, একদিন মাকে নিয়ে আসবো তোমাদের বাড়িতে। মা তো দেখেনি, একবার আসতে চেয়েছে। শাড়ি পরে আরো সুন্দর লাগছিল সেদিন রূপকে। শুধু হাতটার দিকে নজর পড়লে মনটা খারাপ হয়ে যায়। তবে সেদিন আর লম্বা হাতা কিছু পরেনি। অগ্নি তো সবটা জেনেই ওকে কাছে টেনে নিয়েছে। তাই ওর মাকে নিয়ে চিন্তা কি? অগ্নি এসেছিল ওদের বাড়িতে শুধু ওর মাকে নিয়ে। মা ছাড়া ওর জীবনে তো আর কিছু নেই। এবার রূপ এলে ঘরটা আরও ভরে উঠবে। অগ্নি মায়ের কথা বলতো, তবে ছবি দেখেনি কখনো রূপ। পর্দার আড়াল থেকে দেখলো বেশ দেখতে ভদ্রমহিলাকে। হাইনেক কলার দেওয়া ব্লাউজ, আর সাদাতে কালো ছোট প্রিন্টের সিল্কের শাড়ি। গলায় শাড়ির সাথে ম্যাচ করা সাদা কালো কাপড়ের ডোকরার লকেট দেওয়া চওড়া চোকার মাঝে মাঝে কড়ি ঝুলছে। ওরা বেশ গল্প করছে মায়ের সাথে। চায়ের ট্রেটা নিয়ে ঢোকে রূপ। অগ্নির মায়ের হাতে চায়ের কাপটা দিতেই উনি কেমন যেন চমকে ওঠেন। কিছুটা চা পড়ে যায় শাড়িতেও। গরম চা, তাই সবাই ব্যস্ত হয়ে ওঠে। মা, তোমার কোথাও জ্বালা করছে না তো? অগ্নিকে হাত নেড়েই উনি বলে ওঠেন, এ কি, তোমার হাতটা এমন বিভৎস কেন? তুই তো আমাকে কিছু বলিসনি আগে। আগে বলবি তো। কি করলি এটা? মাথাটা হঠাৎই গরম হয়ে যায় রূপের। তাহলে কি এটা নাটক হচ্ছিল? ওর সম্বন্ধে কিছু না জানিয়ে মাকে একেবারে নিয়ে এসেছে বিয়ের কথা বলতে। এবার মা নাকচ করলেই প্রেম টেম সব হাওয়া হয়ে যাবে আর কেটে পড়বে। ওকে যেতে বলো, আমি যা দেখার দেখে নিয়েছি। আর পারে না রূপ। মাকে নিয়ে এবার বাড়ি যাও অগ্নি। এরপর হয়তো আমি আর মাথা ঠান্ডা রাখতে পারবো না। কি দরকার ছিল এই নাটক করার? আমি তোমার সাথে প্রেম বা বিয়ে কোনোটাই করতে চাইনি। আমার শরীরটা ভালো লাগছে না, বাড়ি চল এবার। আমাকে আগে বললে ভালো করতিস। কেন যেন রূপের হাতটা অ্যাসিডে পোড়া, এই কথাটা মাকে বলতে পারেনি। বলবে বলবে করেও সত্যি খুব অন্যায় করেছে। এই কয়েকদিন রূপকে ফোনে পায়নি অগ্নি। মেসেজ করেছে একবার দেখা করার জন্য, কোনো উত্তর দেয়নি রূপ। ওকে ব্লক করে দিয়েছে। ওর অফিসে এসেও কোনো লাভ হয়নি। আরও বেশি ঘেন্না করছে ছেলেদের, আর নিজেকেও রূপ। ছি, এত সহজেও ভুলে গেল মিষ্টি কথায়। সেদিন বাসস্ট্যান্ড থেকে প্রায় জোর করে ওকে তুলে নিয়ে গেল অগ্নি। ভালোবাসার সুতোটা পুরোপুরি হয়তো ছিঁড়ে যায়নি, তাই রূপ খুব জোর করতে পারেনি। ওর মা নাকি একবার রূপের সাথে কথা বলতে চান। কিছুতেই আর ইচ্ছে করছে না ওই মহিলার সামনাসামনি হতে রূপের। বারবার মনে হচ্ছে ওনার চমকে ওঠার কথা। অগ্নিদের বাড়িতে এই প্রথম পা রাখল রূপ। হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছিল একদিন দুধে আলতায় পা ডুবিয়ে লক্ষ্মী হয়ে পা রাখবে এই বাড়িতে। খুব রাগ হচ্ছে ওর অগ্নির উপর। হঠাৎই চমকে ওঠে ও। এসো এসো, ভেতরে এসো। আমি বলেছিলাম অগ্নিকে জোর করে তোমাকে ধরে আনতে। খুব রাগ তো তোমার? এদিকে আমার ছেলেটা মুখ শুকনো করে খুঁজছে। খুব ইচ্ছে হচ্ছিল আজ রূপের একটা বিশ্রী রকমের কড়া উত্তর দিতে, কিন্তু আজ রূপই চমকে উঠল।
হয়তো অগ্নির মায়ের চেয়েও অনেক বেশি। আজ ওনার পরনে পিঠকাটা ব্লাউজ, গলা আর পিঠের অনেকটা খোলা। কোনো কথা বলতে পারে না রূপ, সব প্রশ্নেরা ধাক্কা মারে গলার কাছে এসে। কাছে এসে ওর হাতটা ধরেন অগ্নির মা। তোমার সাথে আজ অনেক গল্প করব। তোমার মাকে আমি ফোন করে দিয়েছি, ফিরতে দেরি হবে তোমার। কতটা সময় এইভাবে কেটে গিয়েছিল বুঝতে পারেনি রূপ। স্তব্ধ হয়ে শুনেছিল কিভাবে অগ্নির বাবার অসভ্যতার আর লাম্পট্যের প্রতিবাদ করাতে বাইরের এক মহিলার ইন্ধনে ওনার দিকে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল ওনার তেজ কমাতে। ছোট্ট অগ্নি পাগলের মতো হয়ে গিয়েছিল, মায়ের যন্ত্রণা ওকে পাথর করে দিয়েছিল। অনেকটা রাত হয়েছে, রূপ কাঁদছে। ওর পোড়া হাতটা দিয়ে জড়িয়ে ধরেছে অগ্নির মায়ের ক্ষতটা। মায়ের আর রূপের খুব কাছে আজ অগ্নিও। আসলে আমি ভয় পেয়েছিলাম, তোমায় দেখে মনে হয়েছিল আমার ছেলের মনটাই কি পুড়ে গেছে। মায়ের পোড়া গলা জড়িয়ে ছোটবেলায় শুয়ে থাকতো, এখন যার হাতটা ধরবে সেটাও তেমনি অ্যাসিডে পোড়া। স্বার্থপর হয়ে গিয়েছিলাম রে, খুব স্বার্থপর। অনেকটা চোখের জলে ধুয়ে মুছে গেছে আজ সব ভুল বোঝাবুঝি। আসলে পৃথিবীতে ভালো মানুষই বোধহয় বেশি, তাই তো দিনরাত্রি হয় আর সব পুরুষই কাপুরুষ নয়, যারা শুধুই জানে নারীকে নগ্ন করতে আর পোড়াতে। এই পৃথিবীতে আছে অগ্নির মতো মানুষও, যারা নারীকে জয় করতে পারে ভালোবাসায়, পোড়া মনকে ভরিয়ে দিতে পারে ভালোবাসার মিষ্টি সুবাসে। তাহলে আর দেরি কেন, এবার সানে সুর তাহলে বাজলো বলে। অগ্নির সাথে রূপ ফিরে এলো বাড়িতে, ভালোবাসার লালিমা গালে মেখে। একরাশ স্বপ্ন তখন ওর চোখে, স্বপ্ন বড়ই মিঠে, তাই তো ভরিয়ে রাখে মন প্রাণ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।